দেখুন, রাজ্য জুড়ে যেই না যুবসাথী প্রকল্পের ক্যাম্প শুরু হয়েছে অমনি একটা বিরাট প্রশ্ন সামনে এসে দাঁড়িয়েছে। আর এই প্রশ্নটা নিয়ে অনেকেই, বিশেষ করে আমাদের কৃষক পরিবারগুলো, মারাত্মক দ্বিধায় পড়ে গেছে। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই প্রশ্নটারই গভীরে যাব আর চেষ্টা করব একটা পরিষ্কার উত্তর খোঁজার। তো মূল প্রশ্নটা কিন্তু খুবই সহজ। যারা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পান তারা কি যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন? প্রশ্নটা শুনতে সহজ হলেও এর উত্তরটা কিন্তু হাজার হাজার আবেদনকারীর ভাগ্য ঠিক করে দেবে। চলুন আমরা ধাপে ধাপে এর একেবারে সঠিক উত্তরটা খুঁজে বের করার চেষ্টা করি। উত্তরটা খোঁজার জন্য সবচেয়ে ভালো উপায় হল সরাসরি একটা দুয়ারে সরকার ক্যাম্পে চলে যাওয়া। চলুন দেখি সেখানে আসলে কি হচ্ছে। যারা আধিকারিক আছেন তারাই বা কি বলছেন, মানে একদম মাঠের পরিস্থিতিটা আগে দেখে নেওয়া যাক। আচ্ছা, ক্যাম্পে গেলেই কিন্তু প্রথমে এই কাজগুলো সেরে ফেলতে হবে। সঙ্গে আধার কার্ড আর ফোন নম্বর রাখাটা জরুরি। ওখানে গিয়ে প্রাথমিক রেজিস্ট্রেশনটা করালেই একটা স্লিপ হাতে পাওয়া যাবে, যাতে একটা রেজিস্ট্রেশন নাম্বার লেখা থাকবে। ওই নম্বরটাই কিন্তু খুব সাবধানে যুবসাথী ফর্মের সামনে আর পেছনে দুই জায়গাতেই লিখতে হবে। এটা হলো প্রথম এবং সবচেয়ে জরুরি ধাপ। এখন আসা যাক আসল কথায়। যখন ক্যাম্পের একজন আধিকারিককে এই প্রশ্নটা করা হলো, তিনি বেশ বিরক্ত হয়ে এই উত্তরটা দিলেন। মানে তার কথা শুনেই বোঝা যাচ্ছে যে এই প্রশ্নটা তাদেরকে বারবার শুনতে হচ্ছে এবং তাদের কাছে উত্তরটা একদমই পরিষ্কার। মাঠের পরিস্থিতি কিন্তু আমাদের এটাই বলছে। বেশ, ক্যাম্পের অভিজ্ঞতা তো আমরা জানলাম, কিন্তু আমরা তো জানি আসল সত্যিটা সবসময় লেখা থাকে সরকারি কাগজপত্রে। চলুন এইবার দেখে নেওয়া যাক যে লিখিত নিয়ম, মানে অফিসিয়াল নোটিফিকেশন, এই ব্যাপারে ঠিক কী বলছে। দেখুন, সরকারি বিজ্ঞপ্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্তটা কিন্তু একদম স্পষ্ট। এখানে পরিষ্কার বলা আছে, আবেদনকারী যদি রাজ্য সরকারের অন্য কোনো ধরনের ভাতা বা অ্যালাওয়েন্স পেয়ে থাকেন তাহলে তিনি এই প্রকল্পের জন্য যোগ্য নন। আর এর মধ্যে কৃষক বন্ধুর মতো প্রকল্পও পড়ছে। তার মানে নিয়ম অনুযায়ী কৃষক বন্ধুর সুবিধাভোগীরা যুবসাথীর জন্য আবেদন করতে পারবেন না। এখন মনে প্রশ্ন আসতেই পারে যে এরকম একটা নিয়ম কেন করা হলো? সরকার ঠিক কী যুক্তিতে মনে করছে যে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা যারা পান তারা যুবসাথীর জন্য যোগ্য নন? এর পেছনে কিন্তু সরকারের একটা নির্দিষ্ট যুক্তি আছে। এই স্লাইডটা দেখলে বিষয়টা খুব সহজে বোঝা যাবে। সরকারের দৃষ্টিভঙ্গিটা হলো, যিনি কৃষক বন্ধু প্রকল্পের সাহায্য নিচ্ছেন তিনি পেশায় একজন কৃষক, মানে তার একটা পেশা আছে। অন্যদিকে যুবসাথী প্রকল্পটা তৈরি হয়েছে সেই সব যুবক যুবতীদের জন্য যারা বেকার, মানে যাদের কোনো নির্দিষ্ট পেশা বা চাকরি নেই। তাই সরকারি যুক্তিতে একজন কৃষককে বেকার হিসেবে গণ্য করা হচ্ছে না। অনেকেই হয়তো এটা ভাবছেন, ধুর, নিয়ম যাই থাক, আমি ফর্মটা জমাই দিয়ে দিই না, তারপর যা হওয়ার হবে। এটা কিন্তু খুব স্বাভাবিক একটা প্রশ্ন। চলুন দেখে নেওয়া যাক, একজন অযোগ্য আবেদনকারী যদি ফর্মটা জমাই দিয়ে দেন তাহলে তার ফল কি হতে পারে। ফর্মের পেছনে এই লেখাটা দেখে অনেকেই হয়তো একটু ভয় পেয়েছেন। এখানে কিন্তু সরাসরি আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে যদি দেওয়া কোনো তথ্য ভুল বা মিথ্যা বলে প্রমাণিত হয়। কিন্তু এর আসল মানেটা কি? সত্যি কি আইনি ব্যবস্থা নেওয়া হবে? ক্যাম্পের আধিকারিকদের সঙ্গে কথা বলে যা বোঝা যাচ্ছে তাতে আইনানুগত ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। যেটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তা হলো আবেদনপত্রটা স্রেফ বাতিল বা রিজেক্ট হয়ে যাবে। অর্থাৎ আতঙ্কিত হওয়ার মতো তেমন কিছু ঘটার সম্ভাবনা কিন্তু খুবই কম। তাহলে প্রশ্ন হলো, ফর্মটা বাতিল হবে কিভাবে? দেখুন, পুরো প্রক্রিয়াটাই কিন্তু এখন স্বয়ংক্রিয় বা অটোম্যাটিক। যখন আপনার ফর্মের ডেটা অনলাইনে এন্ট্রি করা হবে তখন আপনার আধার নম্বরের মাধ্যমেই সিস্টেম নিজে থেকেই চেক করে নেবে যে আপনি অন্য কোনো সরকারি ভাতা পান কিনা। আর যদি কৃষক বন্ধুর মতো কোনো ভাতার রেকর্ড সিস্টেমে পাওয়া যায় তাহলে আবেদনপত্রটি কম্পিউটারে নিজে থেকে বাতিল হয়ে যাবে। তাহলে পুরো বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হলো। কিন্তু এই নিয়মটা বহু ক্ষুদ্র কৃষকের জীবনে একটা কঠিন বাস্তবতা তৈরি করেছে। আসুন আলোচনা শেষ করার আগে এই বিষয়টা নিয়ে একটু ভাবা যাক। এমন অনেক কৃষক আছেন যারা কৃষক বন্ধু প্রকল্প থেকে বছরে মাত্র ৪,০০০ টাকা পান। শুধু এই সংখ্যাটা দেখলেই বোঝা যায় যে কেন তারা অন্য কোনো সরকারি সাহায্যের জন্য এতটা মরিয়া হয়ে ওঠেন। তাদের আর্থিক অবস্থাটা এই সংখ্যাটাই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আর এখানেই কিন্তু একটা খুব বড় প্রশ্ন উঠে আসে যে কৃষক বছরে মাত্র এই সামান্য টাকা আয় করেন,
তাকে কি সত্যি আর্থিকভাবে সচ্ছল বলা যায়? আর তার পরিবারই বা চলবে কিভাবে? এই প্রশ্নটা আমাদের সবাইকে ভাবায়, আর এর উত্তর হয়তো এই প্রকল্পের নিয়মের অনেক বাইরে কোথাও লুকিয়ে আছে।